নমস্কার। সবার প্রথমে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় দশম শ্রেণীর ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি বিষয়টি তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। ক্লাস 9 অবধি তোমাদের যা গণিতের সিলেবাস ছিল তাতে তোমরা পাটিগণিত শিখেছো, বীজগণিত শিখেছো, জ্যামিতি শিখেছো, কিন্তু এই যে ত্রিকোণমিতি এটি কিন্তু তোমরা কখনো শেখোনি। দশম শ্রেণীর সিলেবাসে এটি সর্বপ্রথম তোমরা দেখবে। তো আজ আমি ত্রিকোণমিতি কীভাবে উৎপত্তি, কীভাবে ত্রিকোণমিতি এসছে, তার ধারণা, বাস্তব জীবনের সাথে ত্রিকোণমিতির ব্যবহার, এই সমস্ত বিষয় আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। আশা করি ক্লাসটি খুব ভালো লাগবে এবং তোমাদের মধ্যে ত্রিকোণমিতি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে সবার প্রথমে আমাকে জানতে হবে এই ত্রিকোণমিতি বা ট্রিগোনোমেট্রি, এই যে শব্দটি, এর উৎপত্তি কিভাবে। তোমরা মনে রাখবে এই ট্রিগোনোমেট্রি শব্দটি এসছে তিনটি গ্রিক শব্দ মিলিত হয়ে, যার প্রথমটি হলো ট্রাই, দ্বিতীয়টি হলো গণ এবং তৃতীয়টি হলো মেট্রন। এই ট্রাই কথাটির মানে হলো, মনে রাখবে, তিন। গণ বলতে বোঝায় কোণ এবং মেট্রন মানে পরিমাপ করা। অর্থাৎ এই ত্রিকোণমিতি বলতে তিন কোণ পরিমাপ, মানে তিনটে কোণকে পরিমাপ করা বোঝায়। এই তিনটে কোণ জ্যামিতিক কোণ চিত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তোমরা জানো যে একটা ত্রিভুজ, যার নাম দিলাম এখানে আমি এবিসি, এই ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যার প্রথমটি হলো এ কোণ, দ্বিতীয়টি হলো বি কোণ এবং তৃতীয়টি হলো সি কোণ। এই তিনটে কোণ আমরা একমাত্র ত্রিভুজের ক্ষেত্রেই দেখতে পাই বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতির ধারণায় আমরা ট্রায়াঙ্গেলকে দেখতে পাচ্ছি। বা আরও দুই একটা উদাহরণ দেখায়। দেখো, ধরো এইখানে তুমি দাঁড়িয়ে আছো, হঠাৎ করে তুমি তোমার সামনে কুতুব মিনারকে দেখতে পারলে। তখন তোমার মনে প্রশ্ন হলো, এই কুতুব মিনারের উচ্চতা তুমি নির্ণয় করতে চাইছো, এর উচ্চতা ভূমি থেকে কত হতে পারে। তুমি এখান থেকে এর চূড়াটাকে দেখতে পারলে কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, কত কোণে দেখতে পারলে, এই কোণটা তুমি ধরো নির্ণয় করতে পেরেছো। তাহলে আমরা ত্রিকোণমিতি থেকে এই কুতুব মিনারের যে উচ্চতা, ভূমি থেকে এটি কত উচ্চতায় দাঁড়িয়ে আছে, এই উচ্চতা কিন্তু আমি নির্ণয় করতে পারব। এই ধারণাটা থেকে আমাদের ত্রিকোণমিতির উৎপত্তি। বা ধরো এমন হলো, এখানে ধরো মাউন্ট এভারেস্ট রয়েছে, এখানে মাউন্ট এভারেস্ট আছে এবং তুমি এই জায়গায় আছো যেখান থেকে তুমি মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়াকে দেখতে পাচ্ছ। মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ চূড়াকে দেখতে পারলে তোমার মনে এখন প্রশ্ন হতেই পারে যে এর যে সর্বোচ্চ উচ্চতা, মাউন্ট এভারেস্টের ভূমি থেকে যে উচ্চতা, সেটা নির্ণয় করবার জন্য কি আমাকে এই উচ্চতায় পৌঁছাতে হবে, নাকি আমি এখানে দাঁড়িয়েও এই উচ্চতা নির্ণয় করতে পারি। এই প্রশ্ন থেকে ত্রিকোণমিতির ধারণা। অর্থাৎ তুমি এখানে দাঁড়িয়েও এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত সেটা কিন্তু নির্ণয় করতে পারবে। বা ধরো এমন হলো, আমাদের মধ্যে অনেকে আমরা ঘুড়ি ওড়াই। এখানে ধরো তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি একটি ঘুড়ি ওড়ালে যেটি ভূমি থেকে এত উচ্চতায় আছে। তাহলে ভূমি থেকে, এই যে মাটি থেকে এই ঘুড়িটি কত উচ্চতায় উঠছে সেটা পরিমাপ করবার জন্য তোমাকে এই উচ্চতায় পৌঁছানোর প্রয়োজন হবে না। তুমি এখানে দাঁড়িয়েই এই ভূমি থেকে এই ঘুড়ির যে উচ্চতা, এই উচ্চতা নির্ণয় করতে পারবে, যার মাধ্যমে সেটি হলো ত্রিকোণমিতি। তাহলে এই যে ধারণা, তিনটে উদাহরণ দিলাম, এইভাবেই আস্তে 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 ত্রিকোণমিতির সৃষ্টি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার খেয়াল করো, এই যে তিনটে ক্ষেত্রে যে তিনটে ত্রিভুজ গঠন হয়েছে, এই তিনটে ত্রিভুজ কী ধরনের ত্রিভুজ? তিনটে দেখো, খেয়াল করো, সমকোণী ত্রিভুজ।
এবং সবার প্রথমেই আমি বলেছিলাম যে ত্রিকোণমিতির ধারণা বলতে 3 কোণ পরিমাপ করা, এবং সেটি কার ক্ষেত্রে হয়? ত্রিভুজের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যে 3টে উদাহরণ দিয়েছি, 3টে ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এই 3টে ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ সৃষ্টি হয়েছে। 3টের প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা ত্রিভুজ দেখতে পেলাম। এবং সেই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন এটি সমকোণী ত্রিভুজ? কারণ আমরা জানি কোনো একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, এবং এই 3টির প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা একটি কোণ 90 ডিগ্রি দেখতে পাই। ঠিক আছে, এই কারণে এই ত্রিভুজ 3টিকে আমি সমকোণী ত্রিভুজ বলতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে ধারণা, তাতে সাধারণত আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। আমার এক্ষেত্রে যত ধরনের ত্রিভুজ হবে প্রত্যেকটা ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ থাকবে, বা সমকোণী ত্রিভুজ যদি নাও থাকে তখন আমি এখান থেকে লম্ব টেনে এটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করে নেব। এক্ষেত্রে লম্ব টানলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এবং এক্ষেত্রে দুটো সমকোণী ত্রিভুজ গঠন হবে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ দেওয়া না থাকলেও ওইভাবে লম্ব টেনে সেটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করে নেব। তাহলে ত্রিকোণমিতির সব ম্যাক্সিমাম অংশটা জুড়েই কিন্তু এই সমকোণী ত্রিভুজ নিয়ে কারবার। ঠিক আছে, এবার এই যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা কি জানি সেটা আমাকে প্রথমে জানতে হবে। সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমরা এতদিন যা শিখে এসছো তার প্রথমটি হলো সমকোণী ত্রিভুজের এক একটি কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজের প্রথম ধর্ম। 2 নম্বরে কি শিখেছো? 2 নম্বরে দেখো, এই যে সমকোণী ত্রিভুজ তার প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাকি যে দুটো কোণ, এই দুটো কোণ কিন্তু সূক্ষ্মকোণ বা অ্যাকুইট অ্যাঙ্গেল। এই সূক্ষ্মকোণ কাকে বলে? আমরা জানি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে কী বোঝায়, বা সূক্ষ্মকোণ বলতে কী বোঝায়? যে ত্রিভুজের বা যে কোণটি হলো 90 ডিগ্রির থেকে ছোট, 90 ডিগ্রির থেকে ছোট যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। তার মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যবর্তী কোণকে আমরা সূক্ষ্মকোণ বলে থাকি। তাহলে সমকোণী ত্রিভুজের বাকি যে দুটো কোণ, বাকি দুটি কোণ কত হয়? সূক্ষ্মকোণ হয়। ঠিক আছে, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা জানি, এখানে লিখলাম 3 নম্বর পয়েন্ট। ধরো এটা যদি এবিসি ত্রিভুজ হয়ে থাকে, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমরা জানি সেটা হয় এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হয় এসি স্কোয়ার। ঠিক আছে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হয় এসি স্কোয়ার। এটা একটা নাম ছিল, এটাকে আমরা পড়েছিলাম পিথাগোরাসের উপপাদ্য বলে। পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই উপপাদ্যটি কি বলছে? যে সমকোণী ত্রিভুজের 3টে যে বাহু, তার একটি বাহুকে বলা হয় লম্ব, একটি বাহুকে বলা হয় ভূমি, এবং সর্বোচ্চ যে বাহু সেটাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার। সেটাই এখানে লেখা হয়েছে, এটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলে জানি। তাহলে দেখো, আমরা এখানে ত্রিকোণমিতির যে ধারণাটি পেলাম সেখান থেকে বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে যে ত্রিভুজটি নিয়ে আমাদের এখানে কাজ করতে হবে সেই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো সবার প্রথমে এমন একটি সমকোণী ত্রিভুজ নিলাম এক্স ওয়াই জেড, যার ওয়াই কোণটি হলো 90 ডিগ্রি বা সমকোণ। এবং সমকোণী ত্রিভুজ সম্পর্কে যে ধর্মগুলি শিখলাম তার প্রথমটিতে বলা হলো এর একটি কোণ হয় 90 ডিগ্রি বা সমকোণ। দ্বিতীয়টিতে বলা হলো বাকি যে দুটো কোণ সেই দুটো কোণ সূক্ষ্মকোণ হয়, এবং মনে রাখবে সেই দুটো কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। এবং 3 নম্বর ক্ষেত্রে যেটি শিখলাম সেটি হলো পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এই পিথাগোরাসের উপপাদ্যটি কি? যে কোনো একটি সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হয় অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ, তার এই কোণটা 90 ডিগ্রি ধরলাম, আর এই কোণটা যদি জেড হয়ে থাকে এবং এই কোণটা যদি এক্স হয়ে থাকে, মনে রাখবে এই 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটি থাকে
90° অপোজিট যে বাহু অর্থাৎ এক্স জেডটাকে বলা হয় অতিভুজ। এক্স জেডটাকে আমি কি বলি? ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ কোনটি হচ্ছে? সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ যে বাহু, সব থেকে বড় যে বাহু, এই তিনটে সাইডের মধ্যে সব থেকে বড় যে সাইড সেটি হলো অতিভুজ। এবং সেটি কোথায় থাকে? 90° কোণের বা সমকোণের অপোজিট। ক্লিয়ার? এই কোণটি হলো জেড। এই জেড কোণের সাপেক্ষে এই কোণের অপোজিটে জেড থাকবে, জেড কোণের বিপরীত যে বাহুটি থাকবে সেটাকে বলবো এই কোণের সাপেক্ষে এই ত্রিভুজটির লম্ব। এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব। তার মানে এক্স ওয়াই যে সাইড, এই সাইডটাকে আমরা বলবো লম্ব। ঠিক আছে? তাহলে লম্ব বলতে কি বোঝাচ্ছি? এই জেড কোণের সাপেক্ষে জেড কোণের অপোজিটটা হচ্ছে লম্ব, আর 90° অপোজিটে কে থাকবে? অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ হয়ে গেল। বাকি থাকলো এই সাইডটাকে তখন আমরা বলবো ভূমি। ঠিক আছে? তাহলে একটা সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা ক্লিয়ার হলো। এখানে ওয়াই জেড হলো ভূমি। কিন্তু যদি ধরো ত্রিভুজটি এক্স ওয়াই জেডই নিলাম, যার এই কোণটি 90°, আগেরটা আমি জেড কোণের সাপেক্ষে এটা নির্ণয় করেছি। এই যে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা, এই তিনটে কিন্তু এই জেড কোণের সাপেক্ষে। কিন্তু ধরো তোমাকে কেউ বললো এটা এক্স কোণের সাপেক্ষে, তাহলে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা হবে। এই যে এক্স কোণের সাপেক্ষে যখন আমি নির্ণয় করব, এক্স কোণের অপোজিট যে বাহুটি সেটি হবে লম্ব। যেমন এখানে আমি বলেছিলাম জেড কোণের সাপেক্ষে নির্ণয় করছিলাম, তাহলে জেড কোণের সাপেক্ষে জেড কোণের বিপরীত কোন বাহুটি আছে? জেড কোণের বিপরীতে আছে এখানে এক্স ওয়াই বাহু। এই এক্স ওয়াই বাহুটাকে বলা হবে লম্ব। ঠিক আছে? এখানেও তাই, আমি যখন এক্স কোণের সাপেক্ষে নির্ণয় করব, এক্স কোণের সাপেক্ষে এক্স কোণের বিপরীত বাহু হলো ওয়াই জেড। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তখন এটা কিন্তু লম্ব হলো না, লম্ব হলো এটা। ঠিক আছে? আর 90° বিপরীত, যেটা আমি এখানে বলেছিলাম 90° বিপরীত যে বাহু সেটাকে বলা হবে অতিভুজ। তাহলে 90° বিপরীতে এখানে এই বাহুটি আছে, এখানে এটি অতিভুজ থাকছে। তাহলে লম্ব আর অতিভুজ হয়ে গেল, পড়ে থাকলো কে? ভূমি। তখন এই বাহুটি হবে ভূমি। তাহলে দেখো দুই ক্ষেত্রে খেয়াল করো, অতিভুজ কিন্তু একই আছে, অতিভুজের কোনো পরিবর্তন নেই। 90° বিপরীত বাহুটি অতিভুজ। পরিবর্তন কোথায়? লম্ব আর ভূমির মধ্যে। কখনো লম্ব এটি হচ্ছে, কখনো লম্ব এটি হচ্ছে। তাহলে লম্ব আর ভূমি, এটা সমকোণী ত্রিভুজের কোনটা হবে সেটা ডিপেন্ড করছে আমি কোন কোণের সাপেক্ষে নির্ণয় করছি। আমি কি জেড কোণের সাপেক্ষে নির্ণয় করছি না এক্স কোণের সাপেক্ষে নির্ণয় করছি? যেই কোণের সাপেক্ষে নির্ণয় করব সেই কোণের বিপরীতটা হবে লম্ব। যেমন এখানে জেড কোণের সাপেক্ষে নির্ণয় করেছি, তাই জেড কোণের বিপরীত যে বাহু সেটি হয় লম্ব। এখানে আমি এক্স কোণের সাপেক্ষে নির্ণয় করতে চাইছি, তাই এক্স কোণের বিপরীত যে বাহু সেটি হলো লম্ব। ঠিক আছে? তাহলে লম্ব আর ভূমিটা সেটা ডিপেন্ড করে আমি কোন কোণের সাপেক্ষে নির্ণয় করতে চাইছি। আর অতিভুজটা সবসময় সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহু সেটিই হয়, এবং সেটি সবসময় 90° কোণের বিপরীতে থাকে। এই জায়গাটা ক্লিয়ার? তাহলে আমাদের 3 নম্বর ধর্ম যেটা আমরা শিখেছিলাম পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা পড়েছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে ওই সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা সবার আগে ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে? এবার দেখো এই যে 3টে ধর্ম আমি শিখেছি, 3টে ধর্মের প্রত্যেকটাই হয় বাহুকে নিয়ে, না হলে কোণকে নিয়ে। কোনোটাই কিন্তু বাহু এবং কোণ দুটোকে মিলিতভাবে কোনো সম্পর্ক কিন্তু এখনো অবধি আমি শিখিনি। তাহলে আমাকে সেরকমই কোনো সম্পর্ক প্রথমে জানতে হবে, তারপর আমরা যে উদাহরণগুলো প্রথমে দিয়েছিলাম যে ত্রিকোণমিতির ধারণা আমরা কীভাবে পাচ্ছি সেইগুলো আমরা নির্ণয় করতে পারবো, সেইগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে, সেই ধারণাগুলো আমি বোঝাতে পারবো। তার জন্য সবার আগে আমাকে ত্রিভুজের এই যে সমকোণী ত্রিভুজ তার বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক আছে? তার জন্য সবার আগে দেখো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ধরো এক্স ওয়াই জেড, এখানে একটি সমকোণী ত্রিভুজ নিলাম, যে ত্রিভুজের এই যে 3টে বাহু, এই 3টে বাহুকে নিয়ে আমি কত রকম অনুপাত তৈরি করতে পারছি সেটা আগে দেখতে হবে। নাম্বার 1 বলতে পারি
লম্বের সাথে অতিভুজকে নিয়ে আমি একটি অনুপাত তৈরি করলাম, লম্বের সাথে অতিভুজ। 2 নম্বর হচ্ছে ভূমির সাথে অতিভুজকে নিতে পারি, ভূমি বাই অতিভুজ। এবং 3 নম্বর লম্বের সাথে ভূমি, লম্বের সাথে ভূমিকে নিয়ে আমি একটি অনুপাত তৈরি করলাম। একই রকমভাবে এই 3টে অনুপাতের উল্টোটাও আমি নির্ণয় করতে পারি। যেমন লম্ব বাই অতিভুজ, এটাকে আমি লিখতে পারি অতিভুজ বাই লম্ব, এটাও তো একটা অনুপাত হতে পারে। ভূমি বাই অতিভুজের উল্টোটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। 6 নম্বর লম্ব বাই ভূমি, এর অপোজিটটা মানে এর উল্টোটা ভূমি বাই লম্ব। এই 3টে সাইডকে নিয়ে মোট এই 6টা অনুপাত তৈরি করতে পারি। ঠিক আছে, এই ত্রিকোণমিতিতে টোটাল 6টা অপারেটর আমরা শিখব। সেই 6টা অপারেটর কী কী? নাম্বার 1 প্রথম দিকে বলা হয় সাইন, নাম্বার 2 কোসাইন, নাম্বার 3 ট্যানজেন্ট, নাম্বার 4 কোট্যানজেন্ট, নাম্বার 5 সেকেন্ড, নাম্বার 6 কোসেকেন্ড। এই ত্রিকোণমিতির 6টা অপারেটর। এই যে 6টা অপারেটর, এই 6টা অপারেটরের সাথে ত্রিকোণমিতির কোনো একটা অ্যাঙ্গেল, এই যে দুটো সূক্ষ্মকোণ আমরা শিখলাম, একটা এক্স একটা জেড, এই দুটো অ্যাঙ্গেল মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল জুড়ে গিয়ে এটি মিনিংফুল একটি শব্দ গঠন করে। তার মানে এই সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড, এদের কিন্তু এরকম আলাদাভাবে এর কোনো মানে নেই। এগুলোর সাথে অ্যাঙ্গেল জুড়ে একটা মিনিংফুল শব্দ গঠন করবে। সেই অ্যাঙ্গেলটা কী হতে পারে? সেই অ্যাঙ্গেলটা এক্স অ্যাঙ্গেল হতে পারে, সেই অ্যাঙ্গেলটা জেড অ্যাঙ্গেল হতে পারে। ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেলগুলো অবশ্যই সূক্ষ্মকোণকে আমরা এখানে নেব। ঠিক আছে, ধরো আমি অ্যাঙ্গেলটা নিলাম জেড, তাহলে সাইনের সাথে জেড অ্যাঙ্গেল জুড়ে হয়ে যাবে সাইন অ্যাঙ্গেল জেড। সাইনের সাথে জেড জুড়ে একটা মিনিংফুল শব্দ গঠন করবে, সেটা কীভাবে লিখব? সাইন অ্যাঙ্গেল জেড। এই সাইন অ্যাঙ্গেল জেড, এটা মানে কিন্তু সাইন ইন্টু জেড নয়, সাইন ইন্টু অ্যাঙ্গেল জেড নয়, সাইন অ্যাঙ্গেল জেড। এই পুরো কথাটাই একটি শব্দ বা একটি অপারেটর, অপারেটরের সাথে একটি অ্যাঙ্গেল জুড়ে টোটালটাই একটি মিনিংফুল শব্দ গঠন করে। ঠিক আছে, এই সাইন জেড, এই যে সাইন যে অপারেটর, তার সাথে অ্যাঙ্গেলটি জুড়ে গিয়ে পুরোটা মিলিয়ে একটি মিনিংফুল শব্দ গঠন করে। এখানে শুধু সাইন বলতে এর কোনো মানে নেই, বা সাইন জেড বলতে আমরা সাইন ইন্টু জেড এটা বুঝবো না। ঠিক আছে, সাইন জেড পুরোটা মিলিয়ে একটি শব্দ। ঠিক আছে, একই রকমভাবে কোসাইন জেড, কোসাইনের সঙ্গে জেড অ্যাঙ্গেল জুড়ে কী হবে? কোসাইন অ্যাঙ্গেল জেড মিলিয়ে একটি মিনিংফুল শব্দ গঠন করবে। এবার সাইন অ্যাঙ্গেল জেড বা কোসাইন অ্যাঙ্গেল জেড বা ট্যানজেন্ট অ্যাঙ্গেল জেড, কোট্যানজেন্ট অ্যাঙ্গেল জেড, এইগুলোকে এরকম পুরোভাবে না পড়ে এই টোটাল এই অ্যাঙ্গেলগুলোর সাথে এই অপারেটরগুলোর সাথে অ্যাঙ্গেলটা জুড়ে যে শব্দটা গঠন হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে পড়ব। ধরো সাইনের সাথে অ্যাঙ্গেল জেড জুড়ে যেটা হলো, সেটাকে আমরা এরকমভাবে পড়ব সাইন জেড। SIN এর জায়গায় লিখবো SIN, অ্যাঙ্গেল জেডটাকে শুধু জেড দিয়ে লিখবো। সাইন অ্যাঙ্গেল জেড, এটাকে সংক্ষেপে কি লিখবো? সাইন জেড। একই রকমভাবে কোসাইন অ্যাঙ্গেল জেড, এটাকে সংক্ষেপে আমরা লিখবো কস জেড। ঠিক আছে, কস COS, কস জেড। ট্যানজেন্ট অ্যাঙ্গেল জেড, সেটাকে আমরা সংক্ষেপে লিখবো ট্যান জেড, ট্যান TAN, ট্যান অ্যাঙ্গেল জেড, ট্যান জেড। আচ্ছা, তারপর ধরো কোসেকেন্ড অ্যাঙ্গেল জেড, সেটাকে আমি লিখছি কোসেক জেড। এই যে কোসেকেন্ড অ্যাঙ্গেল জেড, এটাকে আমি কীভাবে লিখবো? কোসেক জেড। সেকেন্ড অ্যাঙ্গেল জেড, এটাকে আমি কি লিখবো? সেক জেড। এইভাবে লিখবো সংক্ষেপে। ঠিক আছে, কোট্যানজেন্ট অ্যাঙ্গেল জেড, এটাকে আমি সংক্ষেপে কীভাবে লিখবো? সংক্ষেপে লিখবো কট জেড। ঠিক আছে,
তাহলে সাইন অ্যাঙ্গেল জেড এটাকে কি লিখছি সাইন জেড, কোসাইন অ্যাঙ্গেল জেড সেটাকে লিখছি কস জেড, ঠিক আছে, ট্যান অ্যাঙ্গেল জেড সেটাকে কি লিখছি ট্যান জেড, কোসেকেন্ড অ্যাঙ্গেল জেড সেটাকে লিখছি কোসেক জেড, সেকেন্ড অ্যাঙ্গেল জেড সেটাকে লিখছি সেক জেড, কোট্যানজেন্ট অ্যাঙ্গেল জেড সেটাকে লিখছি কট জেড। তাহলে এই 6টা রেশিওর সাথে অ্যাঙ্গেল জুড়ে এটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখছি, ঠিক আছে। তাহলে এই যে 6টা অপারেটরের সাথে জেড জুড়ে এই 6টা মিনিংফুল শব্দ গঠন হলো, এই 6টা মিনিংফুল শব্দকে আমরা এইভাবে ডিনোট করছি। অর্থাৎ অ্যাঙ্গেলগুলোর সাথে এই বাহুর একটা সম্পর্ক তৈরি করলাম, লম্ব অতিভুজ এক ভূমি এগুলো কিন্তু ত্রিভুজটার কি এক একটি বাহু। তাহলে লম্ব ভূমি অতিভুজ এদের সাথে এর যে অ্যাঙ্গেলের মধ্যে কোনো একটা সম্পর্ক এখানে আমি গঠন করলাম। কিভাবে? আমি বললাম যে সাইন জেড এটা বলতে বোঝাবে ওই ত্রিভুজটার মানে এই সমকোণী ত্রিভুজটার লম্ব এবং অতিভুজ এদের যে অনুপাত এই অনুপাতকে বোঝানো হবে। কস জেড বলতে ভূমি বাই অতিভুজ, এই সমকোণী ত্রিভুজের ভূমি বাই অতিভুজ তাকে বোঝানো হবে। ট্যান জেড লম্ব বাই ভূমি এর অনুপাতকে বোঝাবে। কোসেক জেড সেটা হবে অতিভুজ বাই লম্ব এর অনুপাত। সেক জেড সেটা হবে অতিভুজ বাই ভূমি এর অনুপাত। কট জেড সেটা হবে ভূমি বাই লম্ব এই অনুপাতকে বোঝানো। তাহলে এই সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে একটা সম্পর্ক দেখো এখানে গঠন হয়ে গেল। এর আগে সমকোণী ত্রিভুজের যে ধর্মগুলো আমরা জেনেছি সেই ধর্মের কোনোটাতেই বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক ছিল না। হয় সেগুলো পুরো বাহুর মধ্যে সম্পর্ক ছিল, না হলে সেগুলো শুধু কোণকে নিয়ে সম্পর্ক ছিল। কিন্তু বাহু এবং কোণকে মিলিতভাবে কোনো সম্পর্ক কিন্তু আমরা শিখিনি। তাই প্রথম এখানে সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হলো, ঠিক আছে। সেগুলো কী কী? এই হচ্ছে 6টি, এই 6টি অনুপাত, তার সাথে ত্রিকোণমিতির যে অপারেটর তার যে সম্পর্ক সেই সম্পর্কগুলো হলো যথাক্রমে এরা, সেই সম্পর্কগুলি হলো যথাক্রমে এই। তাহলে তোমরা এই 6টা রেশিও বলতে কোনটাকে কি বোঝাচ্ছে, সাইন বলতে সাইন জেড বলতে কি, কস জেড বলতে কি, ট্যান জেড বলতে কি, এইভাবে কট জেড বলতে কি বোঝায় এগুলো সম্পর্কে একটা ধারণা পেল। এবং এক্ষেত্রে সমস্ত অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল এটা কিন্তু জেডের রেসপেক্টে আমরা নির্ণয় করেছি, জেডের রেসপেক্টে, অর্থাৎ সাইন জেড ইকুয়াল টু তখন হয়ে যাবে, দেখো জেডের রেসপেক্টে আমি বলেছি যে যার রেসপেক্টে বার করবো তার অপোজিটটা হবে লম্ব, ঠিক আছে। তাহলে লম্বটা এখানে কি হবে এক্স ওয়াই। যদি এখানে অ্যাঙ্গেলটা জেড না হয় এক্স হতো তখন লম্ব কে হতো ওয়াই জেড, এটা হতো তখন লম্ব। এর আগের ছবিতে আমি বুঝিয়েছি, ঠিক আছে। যেহেতু এখানে জেডের সাপেক্ষে বার করছি, জেডের সাপেক্ষে লম্ব হবে এক্স ওয়াই, লম্ব বাই অতিভুজ, অতিভুজ হবে তোমার এক্স জেড। কস জেড হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওয়াই জেড, আর অতিভুজটা বলেছিলাম 90 ডিগ্রির অপোজিটটা হয় অতিভুজ, অর্থাৎ সেটা এখানে এক্স জেড। ট্যান জেড হবে হচ্ছে ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স ওয়াই, ভূমি হচ্ছে ওয়াই জেড, এক্স ওয়াই বাই ওয়াই জেড। কোসেক জেড, কোসেক জেড মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ মানে এক্স জেড আর লম্ব মানে এক্স ওয়াই, তাহলে এক্স জেড বাই এক্স ওয়াই। সেক জেড মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ দেখো এক্স জেড আছে, ভূমি হচ্ছে ওয়াই জেড, তাহলে এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই জেড। আর কট জেড মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে ওয়াই জেড বাই এক্স ওয়াই। এইগুলো তোমরা মনে রাখবে। তাহলে আজকের ক্লাসে ত্রিকোণমিতির উৎপত্তি কীভাবে হয়, তার বেসিক ধারণাগুলো বা বেসিক কনসেপ্ট বলতে যেটা বোঝায় সেইগুলো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করলাম তা হলো ত্রিকোণমিতি কী, কীভাবে ত্রিকোণমিতি এসছে, তার উৎপত্তি কীভাবে হলো, ত্রিকোণমিতির সাথে কীভাবে ত্রিভুজের সম্পর্ক তৈরি হলো, সেটা কী ধরনের ত্রিভুজ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং ত্রিকোণমিতির বিভিন্ন অপারেটর সম্পর্কে জানলাম। এগুলো সম্পূর্ণ একটা নতুন বিষয়,
যার সম্পর্কে কিন্তু আমার আগে কোনো ধারণাই ছিল না। তাহলে এইগুলো এই পর্যন্তই থাকলো, এগুলো বাড়িতে ভালো করে দেখো, আর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।